শয়তান কোথাকার! ও সংস্কারকে মূলধন করে জেগে ওঠার বাউরি পাড়ার মানুষগুলোকে সব ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে। ওরা নয় অশিক্ষিত, চিরকাল বাবুদের পায়ের তলায় পড়ে থেকে কোনটা সত্যি কোনটা মিথ্যে ভাববার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। কিন্তু দিগন্ত শুভেন্দু ডাক্তার বরের সেটা মেনে নিল কেন? মেনে নেইনি কাকা, মেনে নেইনি। তবে আমার শয়তানি বুদ্ধি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমরা জেনে নিয়েছি। তাহলে শোন, আদিবাসী পাড়া শয়তানি করেছে। তোর বাবার পুলকেশদা বৈঠকখানা বসে কি সব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল। আজ আবার আমাকে অভিনয় করে আমার দাদার মনের খবরটা আমাকে জেনে নিতে হবে। কিন্তু কি করে কাকা? তোর বাবার সঙ্গে তোকে তিল চোর লাথি মেরে। কাকা কাকা বাবা আসছে, বাবা। শয়তান কোথাকার, ভাবতে তোর লজ্জা করছে না যে বাবা আদিবাসী পাড়ায় সর্বনাশ করেও সেই বাবার হয়ে তুমি আনন্দ প্রকাশ করছো? বেশ করেছি বলেছি, তুমি শুধু শয়তান নও, তুমি একটা পিশাচ। এই জানোয়ার, লাঠি মেরে আমি তোর মুখ ভেঙে দেবো। ভাই ভাই মাকে অপমান দেখলি? বিষ দাঁত ভেঙে দেবি? তাই ভাই বাবা এই দুই ভাই এক হয়েছো, নরকের সঙ্গে নরক মিলে গেছে। তুমি আমাকে মারলে কাকা, তুমি কাকা নও, তুমি একটা রাক্ষস, তুমি একটা শয়তান। আমি জীবনে কোনোদিন তোমাকে কাকা বলে ডাকবো না, কোনোদিন না, কোনোদিন না। আরে যাইয়া, তোকে আর কাকা বলে ডাকতে হবে না, লোকে কাকা বলে ডাকবে। নগেন রে, তোকে আমার চিনতে ভুল হয়ে গেছে রে ভাই। এখন আমি বুঝতে পারছি 22 বছর আগে তোকে গলা টিপে বোমা করে দেওয়াটা আমার ভুল হয়ে গেছে। আবার তোকে নতুন করে চিকিৎসা করিয়ে আমি আমার সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। তুই সেদিন নিবিয়াকে ডেকে এসে তার ছবি তুলে নিয়ে এসে আমার অশেষ উপকার করেছিস। আর তুমি কেন দাঁড়িয়ে কাছে দিলে রে ভাই? কাছে হয় না রে বাবু, বাবু। এই সারা কথায় আমি ভাইয়ের সঙ্গে দুটো মনের কথা বলছিলাম আর তুই সারা সুর কেটে দিলি। আপনার টাটকা রান্না গরম খাবার এসে গেছে। হ্যাঁ, টাটকা রান্না? তুই ভিতরে যা, আমি যাচ্ছি, তোর সঙ্গে কিছু কথা আছে। গরম গরম খাবারটা কে রে গদাই? একে বাবু, লগনের দ্বিতীয় পক্ষের বউ বাতাসি। বলিস কি? উড়ি উড়ি তাকে ডাক ডাক, এখনো তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। বলে তোকে বোকা বলে কি সাধে? জয় রাধে, জয় রাধে। বাতাসি বউ বলি, ও বাতাসি বউ। নাম নিন মহাজন। আহা হা 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 হা, প্রভাতে উঠিয়া আমি মুখ দেখিনু, দিন যাবে বড় ভালো, দিন যাবে বড় ভালো। প্রভাতে উঠিয়া এ মুখ যাবে আমার ভালো। এই খেলা কোথায়? একে বাবু, তোর দিন ভালো যাবে কি রে? একে বাবু, আমি তো ঠিকই বলেছি। প্রভাতে উঠিয়া
শালা গোদা একে বাবু আজ তোকে ভালোবাসায় বলছি যাও তাড়াতাড়ি ভাগো একে বাবু ডুব দে রে মন কালি বলে জানা গাদি জলে রসনা করে গাদি জলে ডুব দে রে এই বাতাসিব দূরে দাঁড়িয়ে কেন কাছে আয় না মহাজন আরে তোকে আমি সকলের সামনে বোন বলেছি তাছাড়া এটা আমার খামার বাড়ি সামনে বিরাট খড়ের গাদা তাছাড়া ধারে কাছে কেউ নেই সে কথা বলবেন লেগেই তো আপনার কাছে ছুটে এসেছি এ, কি কথা? বল, বল, বল। আমাদের পাড়ার এই ভূতের ব্যাপারটা সবাই মেনে নিয়েছে কিন্তু আমার স্বামী লগন কিছুতেই মানছে না। তোর স্বামী লগনকে আমি শেষ করে দেব না না আমার স্বামীর কোনো দোষ নাই ও দোষ নেই তবে কার দোষ সব দোষ ওই মাস্টার বাবু আর তার লাঠিটার আর তার সঙ্গে আছে ওই ডাক্তার বাবু গো। জগদী মাস্টার আর ডাক্তারের চালাকি আমি ঘুচিয়ে দেব কি করে জানি কি করে মহাজন? আমার মেয়ের ওপার সঙ্গে দিগন্তর বিয়ে দিয়ে জয় রাধে জয় রাধে লবণের জন্য তোর খুব কষ্ট হয় তাই না হ্যাঁ বাবু আমার বেজায় কষ্ট বটে। হবেই তো বাতাসিব হবেই তো হাজারো তুই তো মেয়ে মানুষ তার উপর ভরা ঠিক আছে তুই এক কাজ করিস সামনে অমাবস্যা রাতে আমার এই খামার বাড়িতে এসে ওই খড়ের গাদারে বসে থাকবি আমি সেই দিনই তোকে শিখিয়ে দেব ওই লগনকে বশ করার মন্ত্র ইস তোর শরীরটা কি নরম বাবু বলছি কি আমার গরম হয়ে যাওয়া ওই আমার স্বামীর মাথাটা কিন্তু আপনাকে তো রান্না করে দিতে হবে বাবু। পরম বৈষ্ণব আমি মেয়েদের ধর্ম রক্ষা করাই আমার কাজ এ তুই কোন সরম টরম যেন করিস না তোর স্বামী লগনকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ওই শয়তানি নিভিয়াকে আমি কার থেকে চাইছি তাই যদি করতে পারেন গো মহাজন এই বাতাসে পীর এসে আপনার চরণে শত কোটি প্রণাম করছে গো বাবু শত কোটি প্রণাম করে যান। কি দারুণ কি দারুণ তুই যেমনি প্রদান করবি অমনি আমার বুকের হাপড় চালু হয়ে যাবে আজ আমি চালু করে দিতাম কিন্তু ওই যে আমার বন্ধু পুরোকে আমার জন্য অপেক্ষা করছে জগদীর বাচ্চা একটা করে আমি তোমার নজর ভেঙে দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার রাখি জীবন করে বিয়েটা হয়ে গেলে তোমার এই পিণ্ডটা আমার শিরে দেওয়ার হবে। বাবা তোমাকে না আমার দুটো প্রণাম করতে কেন একটা বাবা হিসেবে আর একটা শয়তান হিসেবে কি বললি? আমি শয়তান? না বাবা না কথাটা আমার না তবে কার? কথাটা হচ্ছে ওই পুরো আম জগদীশ মাস্টারের কিন্তু তুই যখন সেই বুড়ো বান্ধব নাচবো তার সামনে গিয়ে দাঁড়াবি তখন কি হবে এ তখন বলবো বাবা আগে তো আমার বিয়েটা মুক্তিকান্তের সঙ্গে তখন আমি সব কথাগুলো বরং বলে এ, দিই কি কথা মা লোপা হ্যাঁ, ওই যে, আমাকে যদি ঠিক হতো স্ত্রী বলে মেনে না নেয় বাবা,
আমাকে অবাক করলি লোপা। এই যুগের মেয়ে হয়ে তুই স্বামীকে বশ করতে পারবি না। শোনো বাবা, মুখটাকে বশ করা যায় কিন্তু মনটাকে বশ করা যায় না বাবা। ওরে বোকা মেয়ে, আজকাল মনের কারবার উঠে গেছে। এদেশের কথা সংসারে স্বামী স্ত্রীর মনে মনে মিল আছে বলতে পারি বাবা হিসেব করলে দেখা যাবে একটা নারী একটা পুরুষের দীর্ঘদিন স্ত্রী হয়ে বসে আছে কিন্তু আসলে স্ত্রী নয়, পুরুষটাও দীর্ঘদিন স্বামী হয়ে বসে আছে কিন্তু আসলে স্বামী নয়। তাদের সামনেটা বেশ সুন্দর করে রাখা ঢাকা কিন্তু ভিতরটা একেবারেই ফাঁকা, যাকে বলে স্বামী স্ত্রী সেজে থাকা। এটাকে শোন, উচ্চারণ একটু আগে আগে জগদী ভট্টাচার্য বাড়িতে যাবে। হ্যাঁ, গিয়ে কি করবো? দিগন্তর পিছনে পিছনে ঘুরবে, বাকি কথাটা কি হলো বাবা? কি করে বলি বলতে কিনি। কেন? দেখে কথাটা আমি পিছন ফিরিয়ে বলছি, তুই শোন। আরে কথাটা আমি পিছন ফিরে শুনছি, তুমি বলো। কারণে অকারণে যখন তখন নিয়ে মানে দিগন্তর গায়ে ঢলে ঢলে পড়বি, বুঝতে পেরেছিস তো? বাবা পিছন ফিরে বাপ বেটির কি সুন্দর বোঝাপড়া হয়ে গেল। আপনারা সব দেখলেন তো? অভিনত হয়ে আমি তোমাদের দুই বাপ বেটিকে প্রণাম করে বলছি, কোন সাহসে তোমরা ভারতবর্ষের তপবন শিক্ষাকে অশিক্ষার অন্ধকার রঙে কালো করে দিতে চাইছো? কি পেয়ে তোমরা ভুলে গেছো এদেশের ন্যায় নীতি এবং পরিমিতি বোধের শাশ্বত তোমার মতো অসভ্য বাবার সঙ্গে তোমার মতো অসভ্য মেয়ে রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে গেলে মাটির মানুষেরা যদি তোমাদের গায়ে কাদা ছুঁড়ে বলে, ওই দেখো বুড়ো প্রেমিকের সাথে ছোট্ট প্রেমিকা যাচ্ছে। মুখ সামলে কথা বলবে জগদীশ ভট্টাচার্য। এই যে হরেন তুমি তোমার এই ব্যাটে ছেলে মার্কা মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলো। তোমার সঙ্গে আমার কিছু সিরিয়াস কথা। না, আমার সঙ্গে তোমার কোনো কথা নেই। আছে আছে হরেন তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। বেরিয়ে যাও এখনই, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার একটা কথা আমি শুনবো না। ওই যে ভূতে পাওয়া কালিতে যে ভূতে পেয়েছে, ওর ভূতে ছাড়ানোর ব্যবস্থা করো। কারণ কণ্ঠর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জন্যে। কি হলো? যান, ভূতে সারানো নিভিয়াকে ব্যবস্থা করুন। নেভিয়াকে ভূতে পায়নি, তোমার ওই জানোয়ার বাবাটাকে পেয়েছে। এই কে আছিস? আমার বন্দুকটা। তাহলে আমি তোমার বুকের সিন্দুকটা খুলে দিয়ে প্রথম কথা বলছি, শোনো। 16 মাত্রার তিহাই দিয়ে আমি নিজের হাতে কেটে দিয়েছি তোমার শয়তানির তার। ব্যাপারে তোমার কি ঝাল লেগেছে? আমার 2 নম্বর কথা, তুমি 22 বছর আগে নিজের হাতে কেটে ফেলেছ নিজের মৃত্যুর খাম। আমার শেষ কথা, তোমরা কিছুতেই দিতে পারবে না সামা। যে জমির ধান কাটছিল বলে সোনালী বউকে তুমি গুলি করে মেরেছিলে 22 বছর আগে, সেই জমি ঢোল করে
বাবা, এত উত্তেজিত হবার কিছু নেই বাবা। আগে বিয়েটা হোক, তারপর দেখবো হাল। সদাই, আমি পাট্টা পেয়ে গেছি, পাট্টা। আমি যে সপ্তডাঙ্গার মাটি কেটে জমিনটা বানিয়েছিলাম, যে জমিটা আমার চাষ করতে গিয়ে তোকে মহাজনের হাতে মরতে হয়েছিল, সেই জমিটা এখন আমার। আমি এক্ষুনি গিয়ে ওই সোদালি পাড়া লিভিয়া মেন সাহেবকে এই খবরটা দিয়ে আসি। না বাবন না, নিবিয়ার কাছে তুমি যাবে না, কারণ সে তার আগের জন্মের কথা ভুলে গেছে। না, ভুলতে পারে নাই, ভুলতে পারে নাই। লিভিয়া মেম সাহেব তার আগের জন্মের কথা ভুলতে পারে নাই ডাক্তার বাবু। যদি ভুলতে পারতো তাহলে সেদিন সে যা মুন্সা তলায় বলতো না, বাজা বাজারে তোরে বাসিটা বাজা, সে বলতো না ওই পলাশ গাছটার কথা। সে 22 বছর আগে যেমন আমার উপর রাগ করে ঘাস কাটতে গিয়েছিল, তেমনি বড় করে ঘাস কাটতে যেত না। গাছের কথা বলতো না, গান কাটার কথা বলতো না, ওই পদ্ম কাপা কাপা জলে গানটা গাইতো না। বুঝেছি, আমি তোমার কথা সব বুঝেছি লগনদা। বুঝেছেন? বুঝে গেছেন তো আমাকে ওর কথা কেন ভুলতে বলছেন গো ডাক্তার বাবু? আমি তো তোমাকে নিবিয়ার কথা ভুলতে বলছি লগনদা। কিন্তু যে লিভিয়া মেম সাহেবের মুখ থেকে আমার সোদালির কথাগুলো বের হচ্ছে না, ও লিভিয়া মেম সাহেবকে আমি আমার সোদালি বউ বলে মেনে নিয়েছি। লগনদা, বলেন না ডাক্তার বাবু, বলেন না আমি কি ভুল করেছি, আমি কি অপরাধ করেছি, আমি কি অন্যায় করেছি? বলেন ডাক্তার বাবু, বলেন। আমি ওর কথা বলবো কেমন করে? আমাদের কথা চিন্তা করে তোমাকে ভুলতে হবে লগনদা। ভুলতে হবে, ভুলতে হবে, সবাই বলছে ভুলতে হবে, কিন্তু আমি যে আমার সোনালি বউকে ভালোবেসেছিলাম, সে কথাটা আমি কাউকে বুঝাতে পারছি না। আমি বুঝতে পারছি তোমার মনের কথা। আমি বুঝতে পারছি। বাতাসি বৌদি, ডাক্তার বাবু, আপনি ওকে বুঝিয়ে বলুন না, আমি আমার ভালোবাসা দিয়ে সেবা দিয়ে ওকে নতুন করে গড়ে তুলবো। বাতাসি, চলো ঘরে চলো, আমি যে তোমার জন্য রান্না করে বসে আছি, তুমি খাবে, চলো। তুই আমি যে তোমাকে শুধু ভালোবাসা চাই গো, আমি যে শুধু তোমার ভালোবাসা চাই। বাতাসি, তুই আমার কথা এত ভাবিস, তুই আমাকে এত ভালোবাসিস? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি সব বুঝতে পেরেছি, আমি আপনার সব কথা বুঝতে পেরেছি। তাই 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 আমি আমার বাতাসি বইয়ের হাত ধরে ঘরে ফিরে চললাম। হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ, আমি আমার বাতাসি বইয়ের হাত ধরে ঘরে ফিরে যাব। আমি আমার মন দিয়ে চাষ করবো, পড়ালেখা চাঁদানা করবো, আর এই বাঁশিতে নতুন নতুন সুর তুলবো। আর আমি তোমার বাঁশির সুরে নাচ গান ঘুরে তোমার মন ভরায় দিব। খুব ভালো, খুব ভালো হবে। তোমরা আবার নতুন করে সুখে সংসার করবে, তোমাদের নতুন জীবন সুন্দর হোক, ওই ঈশ্বরের কাছে আমি সেই প্রার্থনাই করি। সাহিত্য লুকিয়ে থাকে ধুলোভর্তি আলমারির নিভৃত কোণে, বিজ্ঞান নিয়ে আলমারির আলোর ঝলকানি রং বেরঙের হিন্দি গানের তালে তালে। নচিকেতা সে 10 ফুট বাই 10 ফুট রং উঠে পা খেলে, নচিকেতা সত্য কথা বলা স্টাইলে দাবা লগা ছেলে মেয়েদের কণ্ঠে ধ্বনিত হয়, এই তুমি কি আমায় ভালোবাসো? যদি না ভালোবাসো তাতে কিচ্ছু হবে না, কারণ তোমার বাবার সাথে আমার বাবার কথা হয়ে গেছে, আমাদের বিয়েটা ঠিকই হয়ে গেছে। তোমার নামটা জানে কি? আরে বাবা, তুমি এখন আমার নামটাই জানো না? আমার নাম লোভা।
তা যে পুকুরে লোফা দিতে এসেছো সে পুকুরে মাছ নেই মা। আরে মাছ না থাকলেও পুকুরটা তো আছে। কিন্তু সেই পুকুরে জলটা কিন্তু খুব ঠান্ডা। আরে আমার যৌবনের কেটলিতে ঢেলে সেটাকে আমি গরম করে নেবো, গরম। একেবারে চরম ক্লাইমেট। আরে শোনো, ভালোবাসার মধ্যে লজ্জা টরম থাকলে সেই ক্লাইমেটটা জমেই তো না। তুমি আমাকে একবার ছুঁয়ে দেখো না, দেখো। তোমার হাতটা কি খুব নরম। তাই আমার তো তাই পছন্দ। কিরকম লাগছে আমায় বলো না, কিরকম গন্ধটা পাচ্ছ? খুব সুন্দর গন্ধ তাই না? বলো না। সুন্দর গন্ধ নয়, লোফা দেখানি তোমার সর্বাঙ্গ থেকে বেরিয়ে আসছে খাটা পায়খানার পচা দুর্গন্ধ। সেই সকালের বুঝে পাওয়া মেয়েটা এই কথাটা বলি, সেটা তুই আর একবার বলতো। মুখেই বলছি না রে লোফা দেখানি, আরে চল চল। তো সাহস তা তুই আমার ঘরে হাত দিলি? এই কথাটা তোকে একবার বল, আমি তাহলে দেখিয়ে দেব। আরে এই, যাচ্ছিস কোথায়? মুখোমুখি দাঁড়িয়ে বল তোর আর কি বলার আছে। আমার অনেক কিছু বলার আছে। নিভিয়া 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 নিভিয়া, তুমি সাবান দিয়ে হাতটা ধুয়ে আসো। কারণ কলকাতা রাজপথে জমে থাকা জঞ্জালের চেয়েও এই হরেন সামন্তর জঞ্জালটা অনেক বেশি দূষিত। শোন শোন, তোকে একটা কথা বলছি, ভালো করে শোন। পুরুষ মানুষরা শুধু মধু খাওয়ার মৌমাছি নয়, তারা ভালোবাসার ভ্রমরা। তাই এখান থেকে তোর বাবার কাছে গিয়ে বলবি, এই নিভিয়া যেমন তোর ঘাড় ধাক্কা দিয়েছে, তেমনি খুব তাড়াতাড়ি ওই হরেন সামন্তর ঘড়িতে একেবারে 12টা বাজিয়ে ছেড়ে তুই বাবা, তুইও জেনে রেখে দে, আমার বাবা কিন্তু ভূত ছড়ানোর জন্য পেটকে এখানে নিয়ে আসছে তোকে কিন্তু মাথা থেকে ভূত ছড়াবে। সোদালির ভূত, সোদালির ভূত আর সোদালির ভূত। আচ্ছা সত্যি সত্যি কি সোদালির ভূত আমাকে পেয়ে বসেছে? কিন্তু সেটা কি করে সম্ভব, কি করে সম্ভব? কিন্তু মাঝে মাঝে আমার মুখ থেকে গ্রাম্য কিষানি ভাষা বেরিয়ে আসছে কি করে? আমি তো একটা লেখাপড়া জানা শিক্ষিতা মেয়ে, কনভেন্টে পড়েছি আমি। কেন আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কি হচ্ছে? সেই তখন থেকে শুভেন্দু আমাকে এত করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কথা আমি বুঝতে পারছি না। কেন কেন কেন? কিন্তু বুঝতে তোমাকে হবেই নিভিয়া। কি করে বুঝবো শুভেন্দু? তোমার বিজ্ঞান যে আজ আমার কাছে মিথ্যে হয়ে শুধু গেছে। শুভেন্দুর বিজ্ঞানী মিথ্যে হয়ে যায়নি নিভিয়া, আমার ভাববাদী সাহিত্যের আদি দৈবিক ব্যাখ্যাও একেবারে সব ভুল হয়ে গেল। বলতে হবে, তোরা যে দর্শনকে অস্বীকার করিস দাদু! তবু আমি বলবো, দর্শন বিজ্ঞান সাহিত্য নিয়ে ভাববার উপযুক্ত সময় এখন আমাদের নেই। এসব বিষয়ে উপযুক্ত বিতর্ক পরে হবে। এখন সমাজের মুখ চেয়ে, সংসারের মুখ চেয়ে। কিন্তু কিন্তু নিভিয়াকে যে ভূতে পেয়েছে, সমাজের এই সিদ্ধান্ত কি আমাদের মেনে নিতে হবে? Yes, my boy. আর তোকেও বলছি দিদি ভাই, দাদু, সংসারের শান্তি রক্ষার জন্য পূর্বজন্মের কথা মনে পড়লেও তোকে পুরানো দিনের স্মৃতি ভুলে যেতে হবে। আমি তো চেষ্টা করছি দাদু, বিশ্বাস করে আমি অনেক চেষ্টা করছি। হ্যাঁ, তোকে চেষ্টা করতেই হবে। চেষ্টা করলে হবে না এমন কাজ নেই। মা, সাধনা করলে সিদ্ধি লাভ হয়। আমি হ্যাঁ হ্যাঁ নিভিয়া, তোকে মনে রাখতে হবে যে পূর্বজন্মের কথা মনে পড়া ছেলে মেয়েরা অতীতের স্মৃতি ভুলে গিয়ে বিয়ে থা করে, স্বামী স্ত্রী সন্তান সন্ততি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করে। হ্যাঁ হ্যাঁ দাদু, করছে করছে। তাহলে আর চিন্তা করো না নিভিয়া, তুমি সুস্থ হয়ে না উঠলে আমার বাবা জোর করে লোপার সাথে বিয়ে দিয়ে দেবে। না, লোপাকে বিয়ে করে দিগন্ত জীবনটা নষ্ট হয়ে যাবে, আমার সংসারটা ছাড়খাড় হয়ে যাবে। না, তুই
তুই তো দিগন্তকে ভালোবাসিস নাতনি, তাই তোর ভালোবাসার অপমৃত্যু তুই সহ্য করতে পারবি না। শোধানির কথা ভুলে গিয়ে লগন বাদশীকে নিয়ে সুখে সংসার করছে, তোমার জন্য যে সুখের সংসারে আগুন জ্বলবে, এটা কি তুমি চাও? আমি তো ভুল করেও চাই না আমার জন্য কার সংসারে আগুন লাগুক, এটা আমি চাই না। আমাদের সংসারটাও ছাড়খাড় হয়ে যাক, তাও আমি চাই না। নিভিয়া, আমি দিগন্তের ভালোবাসা নিয়ে, দিব্যা! আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি শুধু বেঁচে থাকতে চাই দাদু। তাই তাই এই সংসারের মঙ্গলের জন্য, সমাজের কল্যাণের জন্য আমি আজ থেকে এই দাদুর নাতবউ, মায়ের বৌমা আর দিগন্তের উপযুক্ত স্ত্রী হওয়ার জন্য আমি আপনাদের সবার সমস্ত কথা মাথা পেতে মেনে নিলাম। আপনারা সবাই খুশি হয়েছেন তো? তাই সবার সামনে আমি ঘোষণা করছি, আগামী তিথিতে নিভিয়ার সঙ্গে দিগন্তের বিয়ে। বাউরি বলা সবাই গিয়েছিল দিগন্ত নিভিয়ার বিয়ের ভোজ খেতে। এখন স্কুলের বাচ্চাগুলো ভোজ খেয়েছে, গভীর ঘুমে ঘুমো। ভোর হওয়ার আগে এই গোটা বাউরি ঘোড়া থেকে এই মশালের আগুন দিয়ে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। ঘুমের ঘুরে ঘুরে মরবে বাউরি ঘোড়ার বেশিরভাগ মানুষ। প্রতিশোধ যদি ভট্টাচার্যের চালাকির প্রতিশোধ বলে এই মশালের আগুনে দাও দাও করে জ্বলবে গোটা বাউরি পাড়া। একটু বলেই ভুলে যাবে আকাশ মাঝে একদল মানুষের চিৎকার। এই আগুন নিশ্চয়ই ওই সারা হলের জমিতে লাগিয়েছে। সামন্ত তো গদির আগে গা ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে ঠিকই, হলের সামন্তকে রয়ে গেছে। ওরে বাবা রে! দুটো পা খাইতে খাইতে দুটো বাউরি ঘোড়া থেকে গিলে নিয়েছে গো। জামাই বলো, আরে আমি চললাম মাস্টার বাবুদের বাড়ি, খবরটা দেওয়ার লাগে। আহা বাতাসি, তুই মাস্টার বাবুদের যে খবরটা দে, আমি তো ছেলেদের সবাইকে নিয়ে আগুন বাবার কাছে ঝাঁপিয়ে পড়ি। তুমি একটা না, কিছু আগুন প্রতিবেশীর ঘরটা আগুনটা জ্বলতে জ্বলতে পুড়ে গেল। এই ঠাকুর, তুমি আগুন নিভাও না। সামন্ত বাবু, মানুষের জানার যে ঘরে আগুন লাগাইছো, হ্যাঁ তোদের চালাকি আমি প্রতিশোধ নিয়েছি। তা তো নিবিড়ে জানো, আমি তো চালাকিটা ধরে ফেলেছি না। ওরা চিৎকার করবি না, কারখানা তোর চিৎকার ওরা শুনতে পাবে না। ওরা আগুন আগুন বলে চিৎকার করে আগুনে জল ঢালছে, আর সেই থেকে তোরা আমার এই জগন্নাথকে
আর আমি বরণকে ডেকে নিয়ে আসি। বরণ! বাবা বাবা তুমি কোথায়? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গাছতলায় লুকিয়ে লুকিয়ে আমি পড়া দেখছিলাম। বিশু বিশু আমায় তাড়া করেছে। তুই করবি ভাই? রেন সামন্তর বিটিটাকে তুই ছেড়ে দে রে বিশু। ওরে বিশু, বড় লোকেরা যেমন ছোট ছোট কাজ করে আমাদের কাছে ছোট হয়ে গেছে, তুইও তেমনি বড় লোক হয়ে নিজের জীবনটাকে বড় করে লেনে কেনে। কি বললো কুবের ওঝা? আমি ঠিক কোথায় বলেছি? আমি ঠিক কোথায় বলেছি? যার বাপের লাগানো আগুনে আমার শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে গেছে, এই হাত পোড়া কুবের ওঝার একটা কথা শোন। কুকুর আমাদের পায়ে কামড়ে দিয়েছে বলে আমরাও কুকুরের পায়ে কামড়ে দেব, তা কখনো হয়? তুমি ঠিক কোথায় বলেছ কুবের ওঝা। এখন আমার মনে হচ্ছে পুরা খারাপ বলে আমরা ভালো হব না কেন? আমরা যাও গো বড় লোকের মেয়ে। এই কুবের দাদার কোথায় আমার শিক্ষে হয়ে গেল শিক্ষে, তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা কুবের ওঝা, আমাকে ক্ষমা করো। দিদিমণি, ঘুমায় ঘুমা পড়ে হবে। আপনি এখন এখান থেকে বাড়ি চলে যান। আমি তো বাড়ি যাব না। বাড়ি যাবে কি নয়? না, তাহলে কোথায় কে যাবে? থানায়, পুলিশ বাবুদের কাছে। যাও যাও, তাই যাও। আমি তো জানি কুকুরের লেজটাকে টানাটানি করে যতই সিধা করতে চাই না কেন, ও লেজটা কোনোদিন সিধা হবে না, সিধা হবে না। এই কুকুরের লেজ কোনোদিন সিধা না হলেও আমার জীবনের সব ভুল কিন্তু একটা একটা করে ভেঙে গেছে। আমি কিন্তু সবাইকে গিয়ে বলবো ওই হরের সমস্ত বাউরি পাড়ায় আগুন লাগিয়েছে। ওকে কোনোদিন ক্ষমা করো না, কোনোদিন না। না, কিছুতেই না, কিছুতেই আমার অমানুষ দাদাকে ক্ষমা করবো না। শয়তানটা তোমার পিছনে ছুটতে ছুটতে পিছিয়ে পড়েছে। সেই সুযোগে এখান থেকে হাত ছুটে ওই জগদীশ কাকার বাড়ি গিয়ে আমার সেই জানোয়ার দাদার কুকিরটির কথা বলে আসি। কাকা কাকা, আমার শয়তান বাবারা কোন দিকে পালালো? লগনের বার্তা বা জমিতে ধান কাটতে গেছে। একই ছোটা বাবু, আপনি কোথাও বলতে পারেন? হ্যাঁ, 22 বছর ধরে আমি বোবার অভিনয় করেছি। আর নয়, এবার আমার প্রতিবাদ করার পালা। চলো চলো, আমরা সবাই মিলে সেই সোদালি খুনের জমিতে যাই। আমরা হরেন সামন্তর বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠে গুলির আওয়াজ কোথা থেকে ভেসে এলো? কত মানুষের কোলাহল কোথায়? আগুন! আগুন!
আর ক্ষমা নেই শয়তান হরেন সামন্ত। এইবার তোমাকে আমি উচিত শিক্ষা দেব। তুই দাঁড়িয়ে দেখছিস কি? চিকিৎসার ব্যবস্থা কর। দেখছি দেখছি। তাহলে আপনারা সবাই মিলে শুনুন, সেই সামন্তর বুকে ছাপিয়ে পড়ুন। ডাক্তার বাবু, চুপ কর বাবা, চুপ কর। আপনি আমার কাশিকে ক্ষমা করে দিন বাবু। আপনারা সবাই মিলে সেই ক্ষেত্রে মানুষগুলোর কথা তারা বলছিলেন, আমি ততক্ষণ এই কাস্তে ডালিয়ে সেই সুদালি ফুলের জমিতে তুই পারবি না এই কাশি, তুই পারবি না। রক্তের সঙ্গে ওই জমিটার ভাগ সোনা করে মারা ধান। আর জন্মে যে ধান আমি কাটতে পারি নাই, এ জন্মে আমি সেই সোনার পাড়া ধান কেটে নিব। নাই, আমি নিবিয়া নাই, আমি সোনালি, সোনালি। এই কাস্তের রক্তটা সেই সোনালির বুকের রক্ত, তাই তো নিজের রক্তটা এই কাস্ততে মাখিয়ে নিয়ে এখান থেকে ঝড়ের মারা ছুটে চলে এখান থেকে চিৎকার করে সোনালি বলছে, কাস্তে চালা রমন, কাস্তে চালা, কাস্তে চালা। আমরা ধনী অবতার করে রাস্তা চালাবে না। এই গ্রাম থেকে নিয়ে আসা আমার মুনিশগুলো ধান না কেটে চলে গেছে, আর সেই সুযোগে তোরা জোর করে আমার জমি ধান কেটে নিতে এসেছিস, তা তোরা পারবি না। তুমি এখন আমার গো মহাজন, এই জমির পট্টা সরকার আমাকে দিয়েছে, তো এই জমির ধান আমরা কেটে নেবো। আর জমি চোর। কি বললি? আমি জমি চোর? হ্যাঁ, তুমি জমি চোর। স্যার বাবু আমাদের বলেছে তুমি কুকুরি ছাগলের নামে এর তবের নামে সরকারের কাছে লুকিয়ে অনেক জমি লুইকে রেখেছো। মুখ সামলে কথা বলবি। কেন মুখ সামনে কথা বলো? আপনি চালান, চালান। 22 বছর আগে লগন তো ডাঙ্গা কেটে জমিন বানিয়েছো। আরে তুমি দেখো না কেন এই জমির ধান আমরা কেটে নেব। না! খবরদার তোরা ধান কাটবি না। তোরা ধানের গরমে ব্যস্ত কর। যদি কাশির মতো মুড়ি খেয়ে মরতে না থাকতো, জমি থেকে ভালো বলছি, নাহলে কাশি যেমন মুড়ি করছি তেমনি মুড়ি করে তোদের সকলের কাজগুলো একেবারে চালাবে না।
দুটি সূত্র হয়ে গেল। যেমন সামন্তকে আমি নিজের হাতে কাস্তে দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করলাম, এই জানোয়ারের বুকের রক্ত আমি ধানের গোড়ায় কাস্তে আমি প্রমাণ করে দিলাম আত্মার বিনাশ নাই। অতৃপ্ত আত্মা বারবার ফিরে ফিরে আসে, সব মানুষের মধ্যে প্রবাহিত হয় অতীত আত্মার ঢেউ। তাই সোনালী নিভিয়া হয়ে গত জন্মের প্রতিশোধ নিল, এবারও সোনালী থেকে নিভিয়া হয়ে গেল। আর কোনদিনও সোনালীর কথা বলবে না, আর কেউ বলবে না ধান কাটছে সুদারি সুদারি বইছে রক্ত খুনি মহাজ কাটতে হাল কাটছে নতুন হাল কাটছে নতুন হাল কাটছে নমস্কার, সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই মনসা মাতা যাত্রা সংস্থার পক্ষ